Hi everyone, assalamu alaikum. Welcome to my show. This is Tasniatik show and আজকে আমাদের স্টুডিওতে আছে আমার অনেক ক্লোজ একটা ছোট ভাই and a very famous cartoonist and a very big personality and one of my favorite person. জি ধন্যবাদ। শুনে ভালো লাগলো। ক্যামেরার সামনে বলছে এটা কাট করে আমারে দেন। মোর্শেদ মিশু। জি, তাসনিয়া আতিক। ওয়েলকাম। জি ধন্যবাদ আপু, আপনি ডাকছেন, ভালো লাগছে। এবং দেখি আমাদের আলাপ কত দীর্ঘ হয়। হ্যাঁ, ইউজুয়ালি তো আড্ডায় বসলে আমাদের আলাপ কখনো এই শর্টকাটে শেষ হয় না। হ্যাঁ, আমাদের ফ্যাডের মধ্যে প্রচুর কথা। আসলে 1 ঘন্টা 2 ঘন্টা ইজ নট এনাফ। এক্স্যাক্টলি। আমরা এই মানে সেশনের আগে 1 ঘন্টা আলোচনা করে একটা পডকাস্ট হয়ে গেছে এখানে। একটা পডকাস্ট হয়ে গেছে, ওটা রেকর্ডিং গুলো মজা তাই না? আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি হচ্ছে এলাকার টি-শার্ট পরে আছি। ইয়েস, আর এলাকা হচ্ছে আমার একটা নতুন ভেঞ্চার, আমার নিজের কি বলবো বেবি। আমার কোম্পানি এলাকা স্টুডিওজ লিমিটেড, যেখানে আর্টিস্ট ব্রু আর্ট। সো প্রাউড আমি পরে আছি। থ্যাংক ইউ যে আপনি আমার টি-শার্ট পুল অফ করতেছেন খুব বিউটিফুলি। আমি আজকে কিন্তু নতুন ড্রেস পরছিলাম। হ্যাঁ, সুন্দর একটা নতুন ড্রেস পরে ও যখন এটা আনছে আমি এটাই পরবো আজকে। এটা আমাদের হচ্ছে ভাষা আন্দোলন স্পেশাল টি-শার্ট। হ্যাঁ, ভাষা আন্দোলন স্পেশাল টি-শার্ট এন্ড অনেকগুলো এলিমেন্টস আছে এখানে। কি কি আছে বল? এখানে ইত্তেফাকের যে নিউজটা হয়েছিল ওই সময়ে 52-তে, ওইটার নিউজ যেটার থেকে হচ্ছে গিয়ে যে মানে বাংলাকে রাষ্ট্রভাষা যে রাখবে না এই টাইপের যে নিউজটা হয়েছিল, ওইটার পরে যেই ব্রিফ যে কি বলে হিস্ট্রিটা, যে পুলিশ এসা দাঁড়াইলো, ওইদিকে মিছিল আসলো, মিছিলের পর মিছিলে হচ্ছে গিয়ে গুলি বর্ষণ করা হইলো। হ্যাঁ, ওই ব্যাপারটা 52 এবং 21 মানে 21শে ফেব্রুয়ারি, 52-র 21শে ফেব্রুয়ারির ব্যাপারটা ব্রিফলি হিস্ট্রিটা এখানে দেওয়া হয়েছে আর কি। তুই এত জোস কেন? হ্যাঁ, এমনি লজ্জা দিলে হয়। সো প্রাউড, সো প্রাউড। জি ধন্যবাদ, জি ধন্যবাদ। এবার তোর টি-শার্টের মানে এটা এলাকার একটা টি-শার্ট, যেখানে আমি এটা আমাদের যে সোহরাওয়ার্দী উদ্যানে যে স্বাধীনতা স্তম্ভটা আছে, স্বাধীনতা স্তম্ভে অক্টোপাস আষ্টে পৃষ্ঠে জড়ায় রাখছে। এটা বেসিক্যালি আমি আঁকছিলাম কি বলে আশফাক নিপুণ ভাইয়ের একটা ওয়েব সিরিজ, ওইটার ফ্যান আর্ট হিসেবে আঁকছিলাম। ওই যে ওয়েব সিরিজটার নাম মহানগর, রাইট। মহানগরের এখানে একটা ডায়লগ ছিল সামথিং স্বাধীনতাকে অক্টোপাসের মতন জড়ায় রাখার যে ব্যাপারটা, ওইটারই একটা ভিজুয়াল ইয়া করছি। পরে মনে হয়েছে যে ইটস আ নাইস কনসেপ্ট, আমার কাছে মনে হয়েছে, সো ওয়াই নট পুট ইট অন আ টি-শার্ট। হ্যাঁ, সো হ্যাঁ চেষ্টা করতেছি আর কি। সো বেসিক্যালি এলাকা হচ্ছে ইটস আ প্ল্যাটফর্ম। আমার অনেক জানতে ইচ্ছা করে তোর ব্রেন কেমনে কাজ করে আসলে। জানি না, আমার মনে হয় তো আমার ব্রেন খুবই কম কাজ করে অন্য অনেকের চেয়ে। তুই যে ক্রিয়েটিভ, তুই লাইফে যা করছস, মানে প্রত্যেকটা জিনিসের ডিফারেন্ট মানে ক্রিয়েশন আমার কাছে মনে হয়েছে। প্রত্যেকটা ডিফারেন্ট, কোনোটার সাথে কোনোটা মিল নাই। মানে প্রত্যেকটা জিনিস আলাদাভাবে মানে ক্রিয়েটিভিটি ফুটাই তুলছস তুই যেখানেই করস। যে আজকে যে ঘটনাটা তুই বলতেছিলি 180 ফিট, হ্যাঁ একটা দেয়াল আঁকলাম আর কি, খাল নিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে কল্যাণপুরের ওইদিকে, মানে বসিলা কল্যাণপুর, মানে কল্যাণপুর যে খালটার যে বেল্ট আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা কি বলে ওই বসিলার ওই সাইডে সিটি কর্পোরেশনের একটা ওই যে সুইচ গেট আছে, ওইটা ওইখানে সিটি কর্পোরেশনের একটা মেকানিক্যাল উইং আছে, ওইটার দেয়ালে হচ্ছে কি আমরা প্রায় 180 ফিট 180 ফিটের একটা ওয়াল আর্ট করছি আর কি, যেখানে দেখানোর চেষ্টা করছি যে 10 দিন লাগছে। হ্যাঁ, আমার ফাটাফাটি একটা টিম, মানে আমার টিম এমনিতেই ফাটাফাটি। হ্যাঁ, মানে ওই যে টিম নিয়ে কাজ করার একটা অন্যরকম মজা আছে, এবং আমার টিমটাও খুবই জোশ আর কি। 6 জনের একটা টিম কাজ করছে, ফুয়াদ কাজ করছে, আমাম কাজ করছে, সাজিন কাজ করছে, সৌরভ কাজ করছে, তারপরে সজীব কাজ করছে, হ্যাঁ আমি কাজ করছি। কারো যদি মিস করে থাকি তাহলে সে অনেক সেন্টি খাবে, আমি শিওর। হ্যাঁ, সো ইউজুয়ালি একটু বড় টিম নিয়ে কাজ করি। হিকু কাজ করছে, হিকু আমার খুবই পছন্দের ছোট ভাই। হ্যাঁ, খুবই ক্রিয়েটিভ, পোলাপাইনগুলো খুবই পাগলা আছে আর কি, এলাকার পোলাপাইন। হ্যাঁ,
এলাকার ভাই ব্রাদার। না কিছু কিছু আছে, আমি তো আমার কাছে তো আসলে এই যে এটা একটা ইয়া লাগে যে মানে ধরেন ওদেরকে আমার কাছে পাগলা লাগে, হ্যাঁ ওদের কাছে কিন্তু ওদেরকে পাগলা লাগে না, ওরা অ্যাজ ইউজুয়াল যেরকমই। পাগলের কাছে তো আর পাগলের পাগল লাগার কথা না। হ্যাঁ আপনার কাছে আমার পাগলা লাগে, আমার তো আমার আপনার পাগলা লাগে। হ্যাঁ হ্যাঁ আপনি তো আপনার জায়গায় নর্মাল। হ্যাঁ আমরা সবাই পাগল আসে টু সাম এক্সটেন্ট মনে হয়। যে বলছিলেন না যে ক্রিয়েটিভ জায়গায় মানে যথেষ্ট রকমের পাগল, এক একজন এক এক টাইপের পাগল, তুই এক টাইপের পাগল, আমি এক টাইপের পাগল। হ্যাঁ এবং ওই যে তোর পাগলামিটা আমার খুব ভালো লাগে, লিটারালি দ্যাট, সিরিয়াস। গ্ল্যাড যে কারো তো ভালো লাগে। আচ্ছা জি ধন্যবাদ, এই জিনিসটা কোত্থেকে আসছে? জি ধন্যবাদটা এটা বেসিক্যালি কিভাবে মানে অনেক বছর ধরে ইউজ করতেছি, ইউজ করতে করতে একটা জিনিস হয়ে গেছে। বাট শুরুটা করছিলাম হচ্ছে, শুরুটা হয়েছিল আমার এরকম অনেকে বলতো যে বাঙালিরা নাকি ধন্যবাদ দিতে জানে না আর কি। হ্যাঁ তো আমার কাছে আচ্ছা ঠিক আছে তাহলে ধন্যবাদ দেওয়ার প্র্যাকটিস করি আর কি। লেখার শেষে একটা করে ওই ধন্যবাদটা মুখ দিয়ে লেখার সময় জি ধন্যবাদ বের হয়ে গেছিলো। এটা একটা জি ধন্যবাদটা আসলে অনেক রকমের অনেক কিছু এক্সপ্রেস করতে পারে আমার কাছে মনে হয়। হ্যাঁ মানে ওয়ান ফ্রেজ যেটা ধরেন আমি কারোর উপর মেজাজ খারাপ, একটা খুবই রাগান্বিত স্ট্যাটাস দিলাম, কিংবা হচ্ছে একটা পলিটিক্যাল কোনো একটা কার্টুন আঁকলাম, বা খুব বিদ্রোহী টাইপ কোনো একটা কার্টুন এঁকে ফেলাইলাম, ওইটার সঙ্গে যখন জি ধন্যবাদটা ইউজ করি তখন ওইটা হয়ে যায় হচ্ছে গিয়ে গালি সুলভ জি ধন্যবাদ। হ্যাঁ কখনো যদি এগ্রেশন এক্সপ্রেস করা লাগে ওইখানে জি ধন্যবাদ দিয়ে এগ্রেশনও এক্সপ্রেস করতে পারি। আবার কখনো যদি হচ্ছে কারো খুব পোলাইটলি কিছু বলার বিষয় লাগে সেক্ষেত্রে ওইটাও জি ধন্যবাদ সার্কাস্টিক্যালি ইউজ করা যায়, লিটারালি ইউজ করা যায়, মেটাফরিক্যালি ইউজ করা যায়। সো জি ধন্যবাদের ব্যাপারটা ওইখান থেকে। বাট তোরি এটা স্পেসিফিকলি তোরি নিচে কিছু একটা লেখা মানে জি ধন্যবাদ লেখা মানে এটা মশলা বেশি। বাট আমি চাই না যে জি ধন্যবাদ কারো ওন হোক আর কি, মানে কেউ ওন করুক পার্টিকুলার একটা না, এটা সব মানে ধন্যবাদ ব্যাপারটা তো জি ধন্যবাদ বা ধন্যবাদ এই ব্যাপারটা থ্যাঙ্কফুল হওয়াটা তো নর্মাল হওয়া উচিত আমার কাছে। যদিও আমার কাছে মনে হয় যে যে বলছিল তখন ফার্স্টে মনে হয়েছিল যে আচ্ছা ট্রু মানুষজন ধন্যবাদ তো দেয় না আমাদের দেশে, কিন্তু আমাদের আবার আমি পরে মনে হয়েছে অবজার্ভ করে দেখছি যে আমাদের ধন্যবাদ দেওয়ার অনেক রকমের ওয়ে আছে। হ্যাঁ আমরা গিফট দেই, হ্যাঁ আমরা হাগ দেই, আমরা চা খাইতে বলি আসেন চা খাই ভাই আপনাকে কিছু খাওয়াই, আমরা আমাদের ধন্যবাদের ব্যাপারটা খাওয়ানোতে চলে যায়। হ্যাঁ বা কি বলে সো ওইভাবে আমরা মানে হয়তো প্র্যাকটিসটা এমনি করে মানুষের মধ্যে হয়ে ওঠে না যে থ্যাংক ইউ বলা বা ধন্যবাদ বলার ব্যাপারটা। হ্যাঁ আমরা থ্যাঙ্কফুল হইতে পারি না, থ্যাঙ্কফুলের জায়গায় হয়তো বা রিক্সাওয়ালা আমারে 10 টাকা বাড়ায় দেয়, এরকম হয় আর কি জিনিসটা, তাই না? সো বাঙালিরও থ্যাঙ্কফুল হওয়ার ব্যাপারটা খুবই উইয়ার্ড ভাবেও আছে, কেউ কেউ আবার থ্যাঙ্কফুলি মারামারিও করে। অদ্ভুত। আচ্ছা তুই যেটা দেখাতে যাচ্ছিলি, হ্যাঁ ওই জিনিসটা দেখানো। আচ্ছা এলাকার যে বিষয়টা যেটা বলছিলাম যে এলাকা মূলত আর্টিস্টদের প্ল্যাটফর্ম, এবং আমার কাছে মনে হয় যে আর্ট এবং আর্টিস্ট আমাকে এটা দিছে। হ্যাঁ আর্ট এবং খুলাম এটা পড়ছি, আর্ট এবং আর্টিস্ট এই ব্যাপারটা নেচারের সঙ্গে কানেকশন না থাকলে হ্যাঁ মনে হয় না যে আসলে আর্টের এক্সিস্টেন্সের বিষয়টা ম্যাটার করে। আমার কাছে মনে হয় যে মানে যদি নেচারের সঙ্গে আর্টের কানেকশন না থাকে তাহলে আসলে ওইটা, এবং কেউ যদি কংক্রিটও আঁকে ওইখানেও কিন্তু হচ্ছে গিয়ে যে কী বলে নেচারটা দরকার এই ব্যাপারটা জায়গা থেকেই কিন্তু মানুষজন ওইভাবে মানে আর্টিস্টরা আঁকে। আমার কাছে মনে হয় যে যেহেতু একটা কী বলে কার্যক্রম যেহেতু শুরু করছি, ব্যবসায়িক একটা জায়গার থেকে কার্যক্রমটা যেহেতু শুরু করছি ইন আর্টসি ওয়েতে, মানুষের আর্টের ব্যাপারটা অ্যাভেলেবল করার জায়গার থেকে। হ্যাঁ তুই কিন্তু তোরা অ্যাপের ব্যাপারটাও বলিস। কোন অ্যাপ? মানে যে জিনিসটা তুই ডেভেলপ করতে যাচ্ছিস মানে আর্টিস্টদের জন্য। ও হ্যাঁ, সো বেসিক্যালি মানে এলাকা একটা প্ল্যাটফর্ম আর্টিস্টদের জন্য। বাংলাদেশে হয় কি যে আমি দেখছি যে আর্টিস্ট যদি কোনো কিছু শুরু করতে চায় ওর আঁকতেও হয়, ওর প্রোডাকশনও মেনটেন করা লাগে, মার্কেটিংও করা লাগে, বেচাও লাগে, তারপরে আবার হিসাবও করা লাগে। এত কিছু করতে গেলে আর্টিস্ট নতুন জিনিস আবার আনবে কখন? হ্যাঁ সো আমার কাছে মনে হয়েছে যাচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম যদি বাংলাদেশে করা যায় যেখানে আর্টিস্টরা শুধু ওদের যে ক্রিয়েটিভ ব্যাপারটা সেটাই করবে, এবং ওইটা দিয়ে যেহেতু এখন বাংলাদেশে প্রচুর মার্চেন্ডাইজের বিষয় আসে হয়, সো ওয়াই নট যে প্রত্যেকটা আর্টিস্টের একটা করে মার্চেন্ডাইজের বিষয় থাকলো, তার নিজস্ব ব্র্যান্ড থাকলো, যে ব্র্যান্ড থেকে মার্চেন্ডাইজ শুনলে আমাদের কাছে সবার আগে আসে হচ্ছে টি শার্ট, বাট দেয়ার আর সো মেনি আদার থিংস। হ্যাঁ যেমন এই ব্যাগটা যেটা, হ্যাঁ এটা যদিও আমাদের প্যাকেজিংয়ের ব্যাগ, বাট ইটস কল্ড পলকা ব্যাগ। হ্যাঁ সো এটা বায়োডিগ্রেডেবল। সো প্যাকেজিংয়ের সময় আমার কাছে মনে হয়েছে যে এমন জিনিস দিতে চাই না যেটা 400-500 বছর
হ্যাঁ কি বলে পরিবেশ দূষণ করতে থাকবে। আমরা চাই যে আমাদের নাম 400-500 বছর টিকুক, ইতিহাসে থাকুক, কিন্তু নট দ্য প্লাস্টিক থিং। হ্যাঁ, এটা 6 থেকে 8 মাসের মধ্যে এটা মাটিতে মিশে যায়। হ্যাঁ, আবার এটা যেমন আমাদের প্রাইস ট্যাগ, হ্যাঁ এটার নাম হচ্ছে সিড পেপার। হ্যাঁ, সো এই প্রাইস ট্যাগ এবং এই প্রাইস ট্যাগটা খুবই স্পেশাল। হ্যাঁ, মানুষজন কী করে যে ধরেন যে কোনো ব্র্যান্ডের প্রাইস ট্যাগ যখন দেয়, মানুষজন কেনার সঙ্গে সঙ্গে এটা খুলে ফেলে দেয়। হ্যাঁ, আমিও চাই যে আমাদের প্রাইস ট্যাগটা মানুষ ফেলে দিক। হ্যাঁ, কারণ এটার ভিতরে সিড দেওয়া আছে, মরিচের সিড, বেগুনের সিড, আর হচ্ছে গিয়ে টমেটোর সিড। হ্যাঁ, সো এটা একটু হালকা পানিতে ভিজায় মাটিতে দিয়ে দিলে দের ইজ এ হাই চান্স, হ্যাঁ যদি আপনি একটু পরিচর্যা করেন। ফাটাফাটি অসাধারণ লাগছে। আরেকটা লোক ছিল এখানে, সেও বলছে যে দিস ইজ টু গুড, দিস ইজ টু গুড। মানে এই কনসেপ্টটা কোত্থেকে আসছে? এই কনসেপ্টটা বেসিক্যালি ইউএনডিপি একবার আমাদেরকে একটা জিনিস গিফট করছিল। আমি আবার ইউএনডিপির ওই যে এসডিজি সোশ্যালাইজার বলে একটা বলে ইয়াং অ্যাডভোকেট টাইপ একটা বিষয়ে রোল আছে আর কি, উইটার ওয়ান অফ মেনি। তো তারা ওইখানে আমাকে এই জিনিসটা গিফট করছিল যে এরকম একটা সিড পেপারের মধ্যে, এরকম একটা পেপারের মধ্যে হচ্ছে ওরা গুড নোট লিখে দিয়েছিল। পরে ওইখান থেকে সোর্সিং করে বাইর করছি এটা আসলে কারা বানায়। তারপরে সুমন ভাই নামক আরেক পাগলার পাইছি। হ্যাঁ, ওনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে শালবৃক্ষ। হ্যাঁ, ওনার এই অ্যামেজিং ব্যাপারটা করে যে এই কি বলে সিড পেপার বানায়, যেটা আমি হচ্ছে প্রাইস ট্যাগের জায়গায় নিয়ে আসছি। তারপরে এই যে পলকা ব্যাগ বানায়, যেটা হচ্ছে প্লাস্টিকের অল্টারনেটিভ হইতে পারে প্যাকেজিংয়ের জন্য। হ্যাঁ, তারপরে তাদের আরও একটা বিষয় আছে হচ্ছে পলকা ফ্লেক্স। হ্যাঁ, এটা প্যানাফ্লেক্স আছে না, প্যানাফ্লেক্স কিন্তু ইজ আ প্লাস্টিক থিং, এবং যে পরিমাণ কত রকমের যে কোনো ইভেন্ট হইলে, রাজনৈতিক ব্যাপার হোক বা ইভেন্টের বিষয় আসে হোক, প্রচুর পরিমাণে আমরা দেখি যে ব্যানার প্রিন্ট হয়। এবং এই ব্যানার কিন্তু একবার ইউজ করার পরেই ডান, নো ওয়ান ইউজেস ইট। এবার পরে ওইটার রিসাইকেলও ওইভাবে করা যায় না, হয় কি বলে দোকানের ছাদ বা বস্তির উপরের চালা হিসাবে চলে যায়। হ্যাঁ, ওই সাইডে গেলেও তাও ভালো যে ইউজ হইতেছে, মাটিতে গেলেই প্যারাটা হয়ে যায়। হ্যাঁ, সো ওনার ওইটার অল্টারনেটিভ হিসেবে নিয়ে আসছে হচ্ছে গিয়ে পলকা ফ্লেক্স, যেটা হচ্ছে অল্টারনেটিভ ফর প্যানাফ্লেক্স, বাট ওইটা বায়োডিগ্রেডেবল। হ্যাঁ, ওইটাও এরকম বছরখানেকের মধ্যে মাটিতে মিশে যায়। সো এখনও ব্যাপারটা একটু এক্সপেন্সিভ হয়তো বা, কিন্তু আই রিয়েলি ওয়ান্ট পিপল টু নো। অতটাও না, মানে আমার কাছে মনে হয় যে যেই লেভেল অফ জিনিসপত্র আমরা বানাই, এবং এখন তো মানুষের ক্রয় ক্ষমতা আমার কাছে মনে হয় যে সেটা লোয়ার লেভেল থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত, আপার লেভেল তার ক্রয় ক্ষমতার বিষয় আসে নিয়ে চিন্তা করে না খুব একটা, বাট লোয়ার লেভেল থেকে শুরু করে যে কোনো ব্র্যান্ড ইজিলি এফোর্ড করতে পারবে যেই লেভেলের প্রাইজিং তারা করে। সো মানে 1-2 টাকা এক্সট্রা বা ধরলাম প্যাকেজিংয়ে তো কত টাকা খরচ করে না, একটু এক্সক্লুসিভলি মানে 20-25 টাকা বা 30 টাকা বাড়তে, কিন্তু একটা ইন্টারন্যাশনাল লেভেলের সিএসআর পর্যায়ে যাওয়ার মতো একটা জিনিস, বিশ্বাস করো না। এত কিছু আমি তো জানি না, আমার কাছে মনে হয় যে যারা এগুলা বুঝে তাদের আসলে নিয়ে যাওয়া উচিত। এবং এই জায়গাগুলোতে যেমন মানে শালবৃক্ষর মতন প্রতিষ্ঠান যারা আছে তাদের আসলে যারা এনভায়রনমেন্ট নিয়ে চিন্তা করে, এবং আমি ধরেন একটা কেবল শুরু করা একটা ব্র্যান্ড, এবং কেবল শুরু করা একটা কি বলবো, এখনও তো নিজেকে বিজনেসম্যান বলা আমার পক্ষে সম্ভব না। আমি আর্টিস্টের জায়গায় থাকতে চাই, এবং বাট আমি চাই যে থ্রু মানে সবার মাধ্যমে যাতে জিনিসটা এরকম এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি জিনিসপত্র যাতে প্রমোট হয় বা মানুষজন ইউজ করা শুরু করে। হ্যাঁ, সো আপনার থ্রুতে এটা যদি 10টা মানুষের কাছেও পৌঁছায়, তার থেকে যদি 2জনও ইউজ করা শুরু করে। হ্যাঁ, যেমন এক বড় ভাইয়ের সঙ্গে দেখা হইলো, উনি খুবই ফ্যাসিনেটেড হয়েছে এই সিড পেপারের বিষয় নিয়ে। হ্যাঁ, এবং এটা পসিবল কিন্তু যে পরিমাণ আমাদের দেশে এখন ফ্যাশন ব্র্যান্ডস বা ইয়ারা আছে, এবং তারা আর কিছু না হোক ট্যাগ তো বানায়। হ্যাঁ, তো এই জিনিসটা ইউটিলাইজ করলে মানে জাস্ট সবাইকে দেখাই, এটা হচ্ছে প্রাইস ট্যাগ এন্ড এটার ভিতরে হচ্ছে সিডস গুলো আছে। হ্যাঁ, এটা মাল্টিপল সিডস না, একটা মাল্টিপল সিডস, ইট উইল বি সারপ্রাইজ যে কোনটা বের হয়। এটা জাস্ট মাটিতে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, একটু পানি দিয়ে ভিজায় মাটিতে দিয়ে দিলে হবে, বা মাটিতে দেওয়ার পর পানি দিয়ে দিলেই হবে। এটাতে ছোট ছোট মাটিতে রোপণ, আচ্ছা এটাতে ইনস্ট্রাকশন দেওয়া আছে। হ্যাঁ, বাহ, দিস ইজ অ্যামেজিং নিশু, অ্যামেজিং ক্রিয়েশন। বিশ্বাস কর তুই, এটা একটা ফাটাফাটি ক্রিয়েশন। কংগ্রাচুলেশন, ধন্যবাদ। যে মানে অ্যাপ্রিশিয়েটেড হইতো ভালো লাগে, ভালো কাজ অ্যাপ্রিশিয়েটেড হইলো ভালো লাগে। আমি লিটারালি মাটিতে লাগাবো, লিটারালি মাটিতে, প্লিজ অবশ্যই আমি তোর মাটিতে লাগাই ছবি পাঠাই।
তারপরে গ্রোথটা দেখায় আর কি। আচ্ছা এবং এটাও আমাদের একটা জিনিস যে আমরা স্কেচ বুক মানে আর্টিস্টদের জন্য আর কি। হ্যাঁ, এবং আমরা আর্টিস্টরা প্রচুর কাগজ ছিঁড়ি। হ্যাঁ, এবং যারা লেখালেখি করে তাদেরও দেখা যায় যে অনেক সময় কাগজ ছিঁড়ে দিতে হয়। তো আমরা এখানে ভাবছি যে কাগজ ছিঁড়লে আবার বাইন্ডিং নষ্ট হয়ে যায় কিন্তু। হ্যাঁ, তো আমরা এখানে হচ্ছে গিয়ে একটা টেকনোলজিয়া করেছি যে এখানে যাতে স্কেচবুকের ক্ষতি না করে যাতে অনায়াসে ছেঁড়া যায় আর কি। হ্যাঁ, ওই যে কি বলে এটা জানি না কি বলে, কিন্তু ইজিলি ছেঁড়া সম্ভব। হ্যাঁ, টান দিলেই, হ্যাঁ ওই যে চেক বই যেমন করে ছেড়ে না, ওইভাবে করে হচ্ছে ছেড়া যায়। এরকম আমাদের অনেকগুলা প্রোডাক্ট আছে। আছে সো গুড প্যাকেজ, একটা টি-শার্ট, একটা স্কেচবুক যেটা ছিঁড়া যায়, আর একটা হচ্ছে না খালি ছিড়বেন না, ওটার মধ্যে আঁকবেনও। হ্যাঁ, আর এই সিট পেপারটা অবশ্যই ফেলে দিবেন, বাট মাটিতে ফেলবেন। হ্যাঁ, আর এই পলকা ব্যাগটা দেখতে সুন্দর আছে, এটা মাল্টিপল ইউজ করার পর যখন ছিঁড়ে টিড়ে যাবে ফেলে দেওয়ার আগে মাটিতেই ফেলাই দিয়েন। হ্যাঁ, সমস্যা নেই, এটা পচে যাবে। হ্যাঁ, বাহ। এবার বল, লাইফে তুই অনেক কিছু অ্যাচিভ করছিস, তোর বেস্ট অ্যাচিভমেন্ট বল। অমনি করে তো আসলে আপু চিন্তা করি না যে মানে কত কিছু অ্যাচিভ করছি। আমার কাছে মনে হয় যেটা অ্যাচিভ করছি করে ফেলাইছি। হ্যাঁ, এন্ড আলহামদুলিল্লাহ এটা করছি। হ্যাঁ, আমি তো অ্যাচিভ, রাবার বুলেট খাইছিস, এটা একটা বড় জিনিস। আমি একটা জিনিস কি যে আল্লাহর কাছে যা যা চাইছি টু সাম এক্সটেন্ট আল্লাহ দিছে সবই। হ্যাঁ, আগে হোক পরে হোক, যখন দরকার ওই সময়ই দিছে হয়তো। উনি তো বেটার প্ল্যানার। তো আমার তো ড্রিম ছিল মিলিটারি জয়েন করার। তো যখন হয় নাই খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। তারপরে দেখলাম যে আচ্ছা মিলিটারিতে জয়েন করতে চেয়েছিলাম, যে আমার কাছে মনে হতো যে দিস দ্য ইজিয়েস্ট ওয়ে টু সার্ভ ইউর নেশন। হ্যাঁ, তারপরে যখন আঁকা আঁকি শুরু করি দেখলাম যে আঁকা আঁকির মাধ্যমে ইউ ক্যান সার্ভ ইউর নেশন। হ্যাঁ, যেহেতু পলিটিক্যাল আঁকি বা আর্টের মাধ্যমেও দেশকে সার্ভ করা যায়, অনেক রকমের আর্টসি মুভমেন্ট করা যায়। হ্যাঁ, অনেক রকমের ইনস্টলেশন করা যায়। উন্মাদের এক্সপেরিয়েন্স কেমন ছিল? উন্মাদ ওয়াজ দ্য প্লেস যেটা আমার আসলে সার্ভাইভ করাইছিল ফ্রাস্ট্রেশনের সময়ে। যখন উন্মাদে যাই আমি আমার ফ্রেন্ড সহ, সম্পাদক ছিলি তুই? সহকারী সম্পাদক এখনো আছে। উন্মাদ থেকে বের হওয়ার কোনো উপায় নাই। হ্যাঁ, উন্মাদ ইজ এ ওয়ান ওয়ে থিং। হ্যাঁ, ওয়ান্স অ্যান উন্মাদ অলওয়েজ অ্যান উন্মাদ। হ্যাঁ, সো উন্মাদে বস যখন আমার কাজ দেখে, বস বিং বস অলওয়েজই খুবই অ্যাপ্রিসিয়েট করে ইয়াংদের। তো আমারও বলছে যে হ্যাঁ তুমি ভালো আঁকো। তখন বুঝছি, পরে গিয়ে যখন আস্তে আস্তে শিখছি তখন বুঝছি যে আমি আসলে কত গু আঁকতাম এবং বস কতটা অ্যাপ্রিসিয়েট করতো আসলে। না অ্যাকচুয়ালি খুব খারাপ আঁকতাম, এখনো যে খুব ভালো আঁকি তা না, কিন্তু শিখতেছি আর কি। মানে ইন দ্য প্রসেস। মানে ধরেন যারা আঁকতে পারে না তাদের জন্য ওয়াও লাগবে, কিন্তু যারা আঁকতে পারে তারা জানে যে আসলে আমি আমার লিমিটেশন জানি। আমি আর্টিস্ট হিসেবে দুইটা মানুষকে খুব পছন্দ করি, একটা হচ্ছে অন্তিক আর হচ্ছে তুই। অন্তিক অনেক জোশ। অন্তিক ইজ আমার কাছে মনে হয় যে অন্তিক ইজ এ কেস স্টাডির মতন আমার কাছে লাগে। যদি কেউ কেস স্টাডি করতেও চায় যে একটা ছেলে অ্যানিমেশন নিয়ে কি সুন্দর আগাইতেছে এবং খুব সুন্দরভাবে তার মানে কি বলবো মানে একটা কনসিস্টেন্সি নিয়ে আগাচ্ছে। হ্যাঁ, আর্টিস্টের জন্য কিন্তু কনসিস্টেন্টলি কিছু করা খুব কঠিন একটা বিষয়। হ্যাঁ, কারণ অনেক রকমের, এটা শুধু আর্টিস্টও না, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কনসিস্টেন্টলি যে কোনো কিছু করাই হচ্ছে কি খুব কঠিন। হ্যাঁ, হ্যাঁ আমি জানি না, আমি কনসিস্টেন্টলি মনে হয় না কিছু করি। এই কারণে আপনি বললেন না যে ভ্যারাইটি অফ জিনিসপত্র, কারণ আমি না খুব দ্রুত আগ্রহ। আমার কাছে মনে হয় একটা জিনিস একবার করলে, হ্যাঁ একটা জিনিস একবার করার পরে তো হয়েই তো গেছে। হ্যাঁ, বাকিরাও করুক। হ্যাঁ, তো ওই বাট আঁকা আঁকির প্রতি আগ্রহটা ছাড়তে চাই না আর কি। না, যেটা তুই করতেছিস অ্যাজ আ মানে ধর সেন্টার্ড একটা ওয়েতে, ওই যে প্ল্যাটফর্মটা এখন ওইটা চেষ্টা করতেছি যে দ্যাটস আ ভেরি গুড কনসেপ্ট অ্যাকচুয়ালি, যেটা তুই আগের দিন আমাকে বলতেছিলি যে আপু আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট, যে সবাইকে একসাথে করে যদি একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা যায়। এবং এটা একটা নতুন স্ট্রাগল। হ্যাঁ, এবং আমি দেখতেছিলাম হচ্ছে গিয়ে যে ধরেন ওটার নাম কি বাই দ্য ওয়ে? কোনটা? যেটা তুই করার চেষ্টা করছিস, এই যে এই এলাকায় কি পার্ট অফ দ্যাট প্ল্যাটফর্ম? হ্যাঁ, এলাকার দুইটা উইং, একটা হচ্ছে এলাকায় স্টুডিওজ লিমিটেড আর একটা হচ্ছে এলাকায় স্টোর। সো এলাকায় স্টোরে হচ্ছে গিয়ে আর্টিস্টের জিনিসপত্র পাওয়া যাবে। হ্যাঁ, মানে আর্টিস্ট যেই ব্যাপার স্যাপারগুলা সে করতে চায় ওই জিনিসগুলা কি বলে এলাকায় স্টোরে পাওয়া যাবে। আস্তে আস্তে ওয়েবসাইটে আনবো, ইয়েতে আনবো, আপাতত সোশ্যাল মিডিয়ায় আছে। আর এলাকা স্টুডিওজ যেটা, ওটা হচ্ছে আর্টিস্টে হ্যান্ডেল করার জন্য আসলে ওইরকমভাবে বাংলাদেশে আর্টিস্টের এজেন্ট নেই। হ্যাঁ, সাপোজ আমি যখন বাইরের থেকে ইনভাইটেড হই, তারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করার বিষয় আসে অ্যান্ড উইচ ইজ ফাইন, ঠিক আছে। কিন্তু
বাইরে কিন্তু মনে হয় প্র্যাকটিসটা ইজ ডিফারেন্ট। অলওয়েজ সবাই আমি বলতে শুনছি হচ্ছে আচ্ছা দের ইজ এ ম্যানেজার যে সব কিছু হ্যান্ডেল করবে, শোজ থেকে শুরু করে এভরিথিং। হ্যাঁ, এই জিনিসটা আমাদের দেশে এখনও নাই। হ্যাঁ, সবাই মোর লাইকলি ব্র্যান্ডরে সার্ভ করার জন্য আছে, নট দ্য আর্টিস্ট বা ইন্ডিভিজুয়াল মানুষের জন্য হয়তো। তাও ওইটা রিসেন্ট টাইমে আস্তে আস্তে শুরু হয়েছে আর কি, যে ধরেন আর্টিস্টরা যেহেতু অনেক রকমের ক্রিয়েটিভ ফ্লোয়ের মধ্যে থাকে, তখন একজন লাগে যে তার আদার সাইডগুলা যাতে হচ্ছে গিয়ে কেউ না কেউ একটু ম্যানেজ করে আর কি। হ্যাঁ, সো ওই ব্যাপারটাই টু সাম এক্সটেন্ট ট্রাই করতেছি, এরকম একটা বিষয় যাতে করা যায় যেখানে আর্টিস্টরা টু সাম এক্সটেন্ট খুব একটা ভালো নেগোসিয়েটর না। মানে আপনি যখন ব্যবসায়িক নেগোসিয়েশনের বিষয়ে আসবেন, একজন যে ব্যবসা ভালো বুঝে যার যেই কাজ সেই কাজটা তার দিয়েই তো করানো উচিত, তাই না?